শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার দুই পা বাঁধে, দুই পা এবং দুই হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায়, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো দুইটা বাঁশ, আমার দুই পায়ের উপর আড়াআড়ি একটা, আমার হাতের উপর আড়াআড়ি একটা। আর এই দুই বাঁশের উপরে মানে এই বাঁশের উপরে দুই চারজন, ওই বাঁশের উপরে দুই চারজন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই, মানে চিল্লাই করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে বর্তমানে কোটা বিরোধী আন্দোলন, গণ অভ্যুত্থানের কারণে এই সরকারের পতন হয়েছে, নতুন করে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন, এমনকি পরবর্তীতে আবার নির্বাচন হয়ে নতুন সরকার গঠন, বিস্তারিত আপডেট আপনাদের মাঝে তুলে ধরব। কি হতে যাচ্ছে চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও থাকবে ভিডিওতে। এই জন্য প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একদম পিওর বাংলা মনে হয় নাই, কয়েকজন কথা বলতেছিল। যাই যেটা বললাম যে মানে অফিসারদেরকে আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, তাদের বর্ণনা দেওয়ার তো সুযোগ নেই এই স্টেজে। তো সেখানে এরা রাতভর আবার আমাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেদিন মানে ফিজিক্যাল টর্চার করে নাই, ভয়াবহ মানসিক টর্চার করছে। যেটা বললাম যে বন্দুকের গুলির শব্দ, লাঠির শব্দ, মানে কানে ইলেকট্রিক শক দেওয়ার মতো শব্দ, ভয়াবহ মানসিক টর্চার করে এবং আমাকে প্রায় হয়তো আনুমানিক রাত 12টার দিকে আবার এনে গুমের রুমে রেখে দেয়। তো সেই দিন আমি মানে মোটামুটি এমনিতে অনেক আতঙ্ক ভয়, সেদিন মনে হলো যে আজকে মনে হয় খারাপ কিছু করতে পারবো। ওদের জিজ্ঞাসাবাদের ধরন বা সব কিছু মিলায় খুব মানে ভীতিকর একটা অবস্থা। তো এসে কোনো মতো শুয়ে আছে, ঘুমাই না, ঘুম তো আসার কোনো সুযোগই নাই ওখানে। তো যে অবস্থা, হয়তো ক্লান্ত হয়ে গেলে চোখটা একটু বুঝে আসে। তা আমাকে শেষ রাতের দিকে, রাত 4:30 বাজে, তখন আবার আইসে দরজায় মানে র্যাবের একজন নক করছে, ভাই আপনি আসেন, আপনাকে নিয়ে দ্রুত অপারেশনে যাইতে হবে। তখন তো আমার বুকের মধ্যে একদম মানে চিৎ করে উঠছে যে এত রাতে অপারেশন, মানে তখন তো এমনিতে সব সময় মৃত্যু চিন্তা, ক্রস ফায়ারের চিন্তা, মানে আমাকে শুধু দরজায় ডাক দিছে, আপনি বের হয়ে আসেন, আপনাকে নিয়ে অপারেশনে যাইতে হবে। তখন আমি পুরাপুরি শিওর যে ভাই মানে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ারের দেওয়ার জন্য অপারেশন, র্যাবের অপারেশন এত রাতে আর কি হবে। তখন রাত 4টে 4:30 বাজে, আমি বুঝতেছি ফজরের সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম, মানে ওই সময় তো চিল্লা চেঁচামেচি করেও কোনো লাভ নাই, মানে কেউ তো শোনার নাই। তখন আমি ওদেরকে বললাম যে ভাই একটু দেরি করেন, এখনই তো মানে আজান হয়ে যাবে, আমি ফজরের নামাজটা পড়ে নিই, আমি নামাজটা পড়ে বের হই। জীবনের মানে আমি একদম পুরাপুরি শিওর। আমি এখন হয়তো বলতে বলতে আমাদের অশ্রু শুকাই গেছে। মানে প্রথম যখন বলতাম আমি কান্নাকাটি করতাম আমার ওয়াইফের কাছে, সবার কাছে যখন বর্ণনা করছি, এখন বলতে বলতে মানে আমার অশ্রু শুকাই গেছে। হয়তো বা সেই এক্সপ্রেশনটা আসতেছে না যে মানে প্রথম দিকের আমার কি অবস্থা ছিল। আমি শতভাগ শিওর যে আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছে, শুধু বলছে যে আপনি বের হন, আপনাকে নিয়ে অপারেশনে যেতে হবে। তা আমি ওদেরকে বললাম যে ভাই আমাকে একটু সময় দেন, আমি নামাজটা পড়ে বের হই, জীবনের শেষ নামাজ আমি পড়ে বের হই। আমি একদম মানে চিল্লা চেঁচামেচি করছি, চিল্লা চেঁচামেচি করে তো কেউ শোনার নাই। তো পরে আমি সুন্দর করে অজু করছি, অজু করে যখন টয়লেটে নিয়ে গেছে, ওরা চোখ বেঁধে হাত ধরে ধরে নিয়ে যায়। ওখানে গিয়ে আমি একটা খোয়া পাইছি, আমাদের যে খোয়া থাকে, তো খোয়াতে আমি টয়লেটের দেয়ালে মানে একটা নাম্বার লিখে, মানে আমার ওয়াইফের নাম্বারটা লিখে আসছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে তো ক্রস ফায়ার দিয়ে দেবে, আমার ওয়াইফ বা আমার ফ্যামিলি মেম্বার কেউ কোনোদিন জানতেও পারবে না আমি কোথায় ছিলাম, কিভাবে মারা গেছি। যদি কেউ কোনোদিন পরবর্তীতে গুম হয়ে এই টয়লেটে আসে, এই নাম্বারটা যদি দেখে, তাহলে হয়তো সে একটু বুঝতে পারবে, তাহলে হয়তো সে আমার ওয়াইফকে হয়তো একদিন ফোন দিয়ে যায়, এই নাম্বারটা ওখানে পাইছিলাম, আপনি কি আপনার এই নাম্বারটা আমি টয়লেটে পাইছি। এরকম মনে হচ্ছে যে কোনোভাবে যদি একটু জানাইতে পারতাম তাদেরকে যে আমাকে আজকে মেরে ফেলতে যায়, বা এরকম ফিলিংস। তা আমাকে বলে যে ভাই তাড়াতাড়ি করেন, আপনি তাড়াতাড়ি নামাজ পড়েন, আপনি তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, স্যাররা ওয়েট করতেছে। তা আমি অজু করে একদম ফজরের নামাজটা পড়লাম। আমার মানে সেই শেষ নামাজের যে কি ফিলিংস, এটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি একদম কনফার্ম আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, এটা আমার জীবনের শেষ নামাজ। সেই নামাজের যে কি মানে ফিলিংস, সেটা আমার মানে এই মুহূর্তে বলার ভাষা নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে একদম অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে জীবনের যত গুনাহ আছে সব মাপ চেয়ে একদম বিদায় নিয়ে যাচ্ছি। যে আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করে দিয়ে আমার বউ বাচ্চাকে দেখে রাখো। মানে
একদম মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া যা হয়, আমি একদম দোয়া করে নামাজ পড়ে বের হলাম। আমাকে চোখ বেঁধে নিয়ে বের হলো। বের হওয়ার পরে আমি দেখলাম যে 3টা গাড়ি সাজানো, র্যাবের 3টা গাড়ি, সামনে, মাঝখানে, পিছনে। তো 3টা গাড়ি সবাই অস্ত্র সজ্জিত হয়ে ওখানে দাঁড়ায় আছে র্যাবেরিয়ে। কেউ হয়তো কাটার নিয়ে দাঁড়ায় আছে, কেউ হাতুড়, কেউ এরকম। তা আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ার দিয়ে মারবে, যে কাটারগুলো দিয়ে হাত পা এগুলো কাটবে, মানে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে ফেলবে, মানে বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে ভীতিকর। আমাকে চোখটা এমনি বাইদে, ওখানে একটু দেখার মানে চোখটা খোলা ছিল জন্য সবগুলো দেখছি। আমাকে চোখ বাইদে মাঝখানের গাড়িতে তুললো, ওরা সামনের গাড়ি, পিছনের গাড়ি, মাঝখানের গাড়িতে আরও কিছু উঠলো, আমাকে নিয়ে গাড়ি নিয়ে টান দিল। এটা হলো হয়তো ভোর 5টা মতো বা 4:30 থেকে 5টা আনুমানিক আর কি। তো গাড়ি চলতেছে, আমি একদম অঝোরে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছি, মানে জীবনের শেষ মুহূর্তের যত মাপ চেয়ে নেওয়া, জীবনের শেষ মুহূর্তের যত দোয়া আল্লাহর কাছে করতেছে। আর পাশের যারা আছে তারা সান্ত্বনা দিচ্ছে, ভাই কান্না করেন না, আল্লাহ 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 শিখ করি, তারা তখনও সান্ত্বনা দিচ্ছে। আর আমি অজোরে আল্লাহর কাছে শুধু দোয়া করে যাচ্ছে এরকম। আমি তো জানি যে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে যত আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া যায়। তো এইভাবে প্রায় 1 ঘন্টা মতো গাড়িটা চললো। চলার পরে কোথায় যেন থামলো। তো আমার যেহেতু চোখ বাঁধা, আমি তো বুঝতে পারতেছি না কোথায় থামলো। তো গাড়ি থামানোর পরে ওরা মনে হলো যে 10-15 মিনিট কোথায় যেন গেছে আশেপাশে, মানে আমার সাথে 2-1জন রেখে বাকিরা কোথায় যেন গেল 10-15 মিনিট। তো 10-15 মিনিট পরে এসে আমাকে গাড়ি থেকে নামানোর পরে তো তখন আমাকে যেহেতু এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গেছিলো, আমার লাগেজ, আমার ল্যাপটপের ব্যাগ সব কিছু আমার হাতে, আমার লাগেজটা ধরাই দিল, কাঁধে ল্যাপটপের ব্যাগটা দিল, আমার মোবাইলটা দেয়নি, মোবাইলটা দিলে যদি কোথায় কল দেই। তো ওই সময় আমার চোখটা খুলে দিল। চোখ যখন খুলে দিল তখন আমি দেখি আমাকে নামাই দিছে বিমানবন্দর স্টেশন, এয়ারপোর্টের অপোজিটে যে বিমানবন্দর স্টেশনের। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমানে কোটা বিরোধী আন্দোলনকারীরা যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, যাদের কারণে বাংলাদেশ নতুনবারের মতো দেশ স্বাধীন হয়েছে, এই কথা কিন্তু সবাই বলতে রাজি যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন ভালো থাকার পর নতুন করে এই 15 বছর আওয়ামী লীগ সরকার এই শাসনকালে মানুষের বাকশক্তি হারিয়ে গিয়েছিল, স্বাধীনতা হারিয়ে গিয়েছিল। নতুন করে এই সরকারের পতন হওয়ার পর মানুষের ভিতরে একটি স্বাধীনতা ফিরে এসেছে। প্রিয় দর্শক, প্রত্যেকটি মানুষ একথা বলতে রাজি, এমনকি প্রকাশ্যে একে অপরের সাথে পরামর্শ বলাবলি করে এটাই যে আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা স্বাধীনভাবে চলতে পারতাম না স্বাধীন রাষ্ট্রে, নতুন করে সরকারের পতন হওয়াতে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি, এমন বক্তব্য কিন্তু সবাই দিতে প্রস্তুত। এই দৃষ্টিকোণ থেকে বর্তমান নতুন করে নির্বাচন হয়ে এখন যেহেতু সবথেকে বড় দুটি দলের ভিতরে একটি দলের পতন হয়েছে, আরেকটি দল রয়েছে মাঠে, শিক্ষার্থীদের মতামত হলো নতুন করে অন্য কোনো দল দাঁড়ালে যেই দল দেশের জন্য, জনগণের জন্য, যেহেতু গণতান্ত্রিক দেশ হিসেবে জনগণের অধিকার রয়েছে, আন্দোলনের অধিকার রয়েছে, সমাবেশ করার অধিকার রয়েছে। এই সরকার থাকাকালীন এই 14-15 বছরে কোনো সমাবেশ মানুষ করতে দেয়নি, সেখানে গুলি করেছে, আন্দোলন করতে গেলে গুলি করেছে। আপনারা জানেন বড় বড় কয়েকটি ঘটনা ঘটেছে। এই 6 এপ্রিল যে লং মার্চ হয়েছিল উলামায়ে কেরামের, সেখান থেকে শুরু করে 5ই মে অবরোধ হয়েছিল, সেখান থেকে শুরু করে এই হেফাজতের আন্দোলন, এমনকি পরবর্তীতে যে কয়েকটি আন্দোলন হয়েছে, এই নির্বাচন, পাতানো নির্বাচন আগেও বিএনপির যে কয়েকটি বড় বড় সমাবেশ হয়েছে বিভাগ পর্যায়ে, প্রত্যেকটি সমাবেশে কিন্তু এই পুলিশ প্রশাসন তারা সন্ত্রাসীর দায়িত্ব পালন করেছে। সন্ত্রাসরা যেভাবে কাজ করে, তারা পুলিশ প্রশাসন কিন্তু এভাবে কাজ করেছে, নির্দ্বিধায় মানুষের বুকে গুলি করেছে, আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, এমন যাতে দেশটা আর না হয়, এই জন্য কিন্তু শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা সেই কষ্ট করে যাচ্ছেন, যাতে পরবর্তীতে দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। প্রিয় দর্শক, অবশ্যই আমরা পরবর্তীতে নির্বাচিত এমন একজন ব্যক্তিকে করব, এমন একটি দলকে করব, যেই দল নির্বিশেষে প্রত্যেকটি জনগণের অধিকার আদায়ে স্বাধীনতা দেবে। প্রিয় দর্শক, সেই বিষয়ে আপনার কি মতামত, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।